তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ব্যঞ্জন ধ্বনির ভাগ নিয়ে আজকে তোমাদের সামনে একটা বিস্তারিত ক্লাস দিতে চলেছি। যারা ব্যঞ্জন ধ্বনি ক্লাস নিয়ে অনেক সমস্যায় আছো তাদের কাছে আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমাদের কাছে এই ভিডিওটা যথেষ্ট জল ভাতের মতো মনে হবে। এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকের আমাদের বিষয় হবে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ। ব্যঞ্জন বর্ণ বা ধ্বনি যেটা বলছে তার একটা শ্রেণী বিভাগ। এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, এখানে আমরা প্রথমত আলোচনা যেটা করব সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্পর্শ বর্ণ যেটা রয়েছে বা বর্গীয় বর্ণ সেই বিষয় সম্পর্কে। তো আমরা প্রথমে কি করব, ক থেকে ম পর্যন্ত আগে লিখব। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, ফ, ব, ভ, ম। আচ্ছা, এইটুকুটা আমরা প্রত্যেকে লিখতে পারবো না? এটা মুখস্থ করা কোনো ব্যাপার আছে? নিশ্চয় নেই। তার মানে ক থেকে ম পর্যন্ত পাঁচটা পাঁচটা করে লিখতে হবে। বলি, এই টোটালটা হচ্ছে আমার কাছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ এই টোটালটাকে আমরা বলতে পারি কি স্পর্শ বর্ণ। তো এখানে স্পর্শ বর্ণ তাহলে কয়টা পেলাম? 25টা। তাহলে প্রশ্ন তো আমাদের পরীক্ষাতে আসতেই পারে যে স্পর্শ বর্ণ কয়টি ও কি কি। তখন এবার যখন বলবে 25টা, তখন আমরা কি কি যখন লিখতে যাব তখন কিন্তু আমরা ক, খ, গ, ঘ 25টা লেখার দরকার নেই। আমরা শর্টকাটে লিখবো এইভাবে, ক থেকে ম পর্যন্ত। এই কথাটা আমরা পরীক্ষার খাতায় লিখবো। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব এইটাকে আমরা সাজিয়ে নিই একটু। 1, 2, 3, 4, 5। আমরা এইভাবে প্রত্যেকে একটু সাজাবো। তো এখানে বলি, এই 1 আর 2 এটা হচ্ছে অঘোষ, অঘোষ ধ্বনি। এই 3, 4, 5 এটা হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ কথার অর্থ হচ্ছে গম্ভীর বা আওয়াজ। এইটা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে। তাহলে আমরা 1, 2, 3, 4, 5 এই 5 পর্যন্ত পেয়েছি। কারো কোনো সমস্যা আছে? নিশ্চয় নেই। আচ্ছা, এবার আমরা এইদিকে চলে যাব। এই প্রত্যেকটার যে প্রথম বর্ণ রয়েছে এই 1 নম্বর লাইনে দেখো, প্রত্যেকটার যে প্রথম বর্ণ রয়েছে সেইটা অনুযায়ী সেইটার আবার নাম হবে কিরকম। এখানে যেহেতু প্রথম বর্গ কি রয়েছে ক, তাহলে এইটা হচ্ছে ক বর্গ। বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে ক বর্গ। তাহলে এটা কি হবে? হ্যাঁ, একদম চ বর্গ। আর এইটা কি হবে? চ বর্গ। আর এটা ত। তাহলে এগুলো প্রত্যেকে বুঝতে পারছো আমি কোন কৌশলে করছি? এবার এর পাশাপাশি যেটা আমরা আরো একটা নাম পাই সেটা হচ্ছে এই 1 নম্বর যেটা, সেটাকে বলছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি, বোঝা গেল? আবার এইটাকে বলছে তালব্য ধ্বনি, এইটাকে বলছে মূর্ধন্য ধ্বনি, আবার এইটাকে বলছে দন্তধ্বনি, আর এইটাকে বলছে ওষ্ঠধ্বনি। এবার ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, এইটা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে। আচ্ছা, তালব্য বলতে জিহ্বার তালু, ঠিক আছে। আর মূর্ধান্য আর দন্ত, দন্ত মানে তো দাঁত, এটা বলার কিছুই নেই, তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা এই যে জায়গাটা পেলাম এটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী এর ভাগ। উচ্চারণ স্থান।
তাহলে আমরা এই যে ভাগগুলো পেলাম, এই সাইডের কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির যে ভাগ সেইটা। আর তাহলে এই সাইডে যেগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ভাগ। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার এই 1 নম্বর আর 3 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর, প্রত্যেকে বুঝতে পেরেছো? তো এখানে দেখো এই যে 1 নম্বর আর 3 নম্বর, এইটাকে আমরা বলবো অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি। আর 2 নম্বর আর 4 নম্বর যেটা রয়েছে সেইটাকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। তাহলে তোমরা খুব সহজেই অল্প প্রাণ আর মহাপ্রাণ কিন্তু তোমরা চিহ্নিত করতে পারবে। তো এবার এই যে 5 নম্বর লাইন, এইটাকে আমরা বলবো নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। প্রত্যেকটার এবার একটু আমরা করে সংজ্ঞাগুলোকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে কণ্ঠ থেকে আমাদের উচ্চারণ হতে পারি কণ্ঠধ্বনি, ঠিক একই রকম ভাবে যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে জিহ্বার তালুর সাহায্য নেওয়া হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো তালব্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি কাকে বলে? যেহেতু এটা তালু আর দাঁতের মিডিলে আছে তাই আমরা এটাকে বলতে পারি মূর্ধন্য ধ্বনি। তাহলে আমরা খুব সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে জিহ্বার তালু ও দাঁতের মিডিলে উচ্চারিত হয় তাকে আমরা বলবো মূর্ধন্য ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে দাঁতের সাহায্য নেওয়া হয় তাকে আমরা কি বলবো? দন্ত ধ্বনি। আর ওষ্ঠধ্বনি কি? যে ধ্বনি আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। তোমরা এই যে 5 নম্বর যে লাইনটা আছে দেখবে, যখনই ধ্বনিটা উচ্চারণ করবে তার আগে ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে থাকবে, তারপরে উচ্চারিত হবে। তুমি প উচ্চারণ করে একবার দেখতে পারো, দেখো প আগেই কিন্তু ঠোঁটের সঙ্গে ঠোঁট লেগে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা রয়েছে এই জায়গাগুলো হচ্ছে উচ্চারণ স্থান। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে অল্প প্রাণ কাকে বলে, মহাপ্রাণ কাকে বলে, নাসিক্য কাকে বলে? এগুলো একটু বলে দেন। অবশ্যই বলে দেবো। দেখো, অল্প মানে কি? কম। আর প্রাণ মানে হচ্ছে এখানে শ্বাসবায়ু। কি বললাম? অল্প মানে কম আর প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু। তাহলে যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে অল্প পরিমাণে শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে বলে অল্প প্রাণ ধ্বনি। তাহলে এটা কি হবে? মহা মানে হচ্ছে বেশি, মহা মানে বেশি, আর প্রাণ মানে তো তুমি বুঝতেই পারছো শ্বাস। তার মানে যে ধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে অল্প প্রাণ, আর যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে বেশি পরিমাণে শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে বলে মহাপ্রাণ। তাহলে অল্প পরিমাণ শ্বাসবায়ু যেখানে প্রয়োজন সেটা অল্প প্রাণ, আর যেখানে বেশি পরিমাণে শ্বাসবায়ুর প্রয়োজন সেইটাকে বলবো মহাপ্রাণ। আর নাসিক্য ধ্বনি কোনটাকে বলবো? যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে নাক দিয়ে শ্বাসবায়ু বের হয়। কি বললাম? নাক দিয়ে শ্বাসবায়ু। তাহলে নাসিক্য মানে হচ্ছে নাক, আর এই নাক দিয়ে শ্বাসবায়ুটা বেরোবে, এইটাকে আমরা বলবো নাসিক্য ধ্বনি। এবার এই যে অঘোষ আর ঘোষ, এই জায়গাটা একটু মাথায় রাখি। অঘোষ কোনগুলো? বর্গের প্রথম আর দ্বিতীয় যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি কোনগুলো? বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই যে ধ্বনিগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে এগুলোকে আমরা খুব সহজ ভাষায় কি বলবো? একদম ঘোষ ধ্বনি বলবো। তাহলে তোমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলে। আচ্ছা, এর পাশাপাশি এই যে চ, ছ, বর্গীয় জ, ঝ, এই যে 4টে এখানে বর্ণ রয়েছে, এই 4টে বর্ণকে বাংলা বর্ণমালায় এগুলোকে বলা হয় ঘৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট ধ্বনি, ঠিক আছে? আচ্ছা, এবার এই ড মানে ডয় বিন্দু র, আর ঢ মানে ঢয় বিন্দু র। তো দেখো তো এই জায়গায় আমাদের এই যে দুটো ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, এই দুটো হচ্ছে তাড়িত ধ্বনি। কি বললাম? তাড়িত ধ্বনি। এবার প্রশ্ন হচ্ছে তাড়িত ধ্বনি দুটো, তার মধ্যে দেখো একটা তোমার এই 3 নম্বর লাইনে পড়ছে, একটা 4 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে পড়া মানে সেটা অল্প, আর 4 নম্বর লাইনে পড়া মানে সেটা হচ্ছে মহা। তাহলে তাড়িত অল্প প্রাণ আর তাড়িত মহাপ্রাণ, এটা হচ্ছে তাড়িত অল্প আর এটা হচ্ছে তাড়িত মহা। এই বিষয়টা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে। আর এখানে এইটা আমাদের পঞ্চম বর্ণ যেটা রয়েছে, পঞ্চম বর্ণ, এখানে এর পাশাপাশি আরো একটা নাসিক্য ধ্বনি রয়েছে অনেশ্বর। এই বিষয়টাও কিন্তু তোমরা একটু সজাগ থাকবে। তাহলে মোটামুটি এই রয়েছে। এছাড়াও আমরা যদি দেখতে যাই আরো বেশ কিছু, সেটা হচ্ছে র। এই র হচ্ছে কম্পিত ধ্বনি, র কম্পিত ধ্বনি। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি।
ল কি পার্শ্বিক ধ্বনি, আর তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এগুলো হচ্ছে শীর্ষ ধ্বনি। ঠিক আছে, আবার এর সঙ্গে যখন তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য আর হ যখন যোগ হয়ে গেল তখন সেটা কিন্তু উষ্ম ধ্বনি হয়ে গেল, উষ্ম ধ্বনি। আচ্ছা, উষ্ম কথার অর্থ হচ্ছে গরম, উষ্ম কথার অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখে নেব। এর পাশাপাশি আমাদেরকে আরো বেশ কিছু জিনিস জানতে হবে, যেটা তো একটা ক্লাসে তো সম্ভব নয়। আমরা এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো মোটামুটি এইটুকুটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।